আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ের প্রেমগাথা, পর্ব ২১। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। টুটটুট করে কল কেটে যেতেই হৃদ আবারও হাসল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পলক। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো। বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জা পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে। আসসালামু আলাইকুম। রিদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি। আপনি? জি ভালো। তারপর তারপর দুজনেই চুপ। রিদ ইচ্ছাকৃতভাবেই চুপ। মায়া কি বলে সেটা শুনতে চাই। জড়তার মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু। কোথায় থেকে শুরু করবে বুঝতে পারল না এক মুহূর্তের জন্য। অন্ধকার বারান্দায় বসে কোলের ওপর খালি হাতটা কসলালো মায়া। কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল তক্ষুনি। হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ আপনার? জড়তা মায়া আমতা আমতা করে কানের পিছনে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে আমার না কেমন কেমন জানি লাগছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের। আমি কি ফোন রেখে দিব? তাড়াহুড়ো মুখ খুলল তক্ষুনি মায়া। না করে বলল, এই না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে। তাড়াহুড়ো হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেই লজ্জায় পড়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়ার স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে, সেটা ভেবেই মায়ের মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায় আবার। মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি? কেন? আসলে তাড়াহুড়ো ওইভাবে বলতে চাইনি, কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম। হৃদের কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া। জড়তায় মায়া এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘোরালো। দুজনের বিয়েটা সম্পর্কে কথা বলতে চায় মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া। ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়ার ঘোর ভাঙল। এখন রাত প্রায় 12টা ঊর্ধ্বে। এত রাতে লোকটা কোথাও যাচ্ছে কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করলো হৃদকে। বলল, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাইরে অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল, বউয়ের টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ার মাথায় বিস্ফোরণ ঘটালো। মায়ার স্বামী বিবাহিত কথাটা জেনে আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া। স্তব্ধতার ন্যায় মৃদু চেঁচিয়ে বলল, কি? আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? কি মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়ার অতি ভদ্র সাজার কোটা তখনই শেষ হলো। রাগে হিসিয়ে গালি দিয়ে বসলো হৃদকে। কটপট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস? তুই জানতিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? মায়ার হুট করে রেগে মেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রাগে দু চারটে গালি শোনাই যায়। তাছাড়া হৃদ মায়ের কাছে পরিচিত হৃদ খান বলে নয়, বরং মায়ার স্বামী হিসেবে সে গালি শুনেছে, তাই হজম করে নিল স্বামী হয়ে। মায়ার রাগকে উস্কে দিয়ে হেয়ালি করে বলল হৃদ, বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার বউ তো নাই, বউ পলাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরও একটা করব। ইসলামে 4টে বিয়ের সম্মতি দেয়, আমি তো মাত্র 3টা করেছি। আপনাকে পেলে আর একটা করব, তারপরে শেষ। আর করব না। রাগে দুঃখে কেঁদে ফেলল মায়া। এত কষ্ট করে নিখোঁজ স্বামীর খোঁজ করাটাই বোকামি হয়েছে মায়ার। সেই দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালি দিতে দিতে বলল, অসভ্য, ইতর, লুচ্চা লোক, এতগুলো বিয়ে করিস, তোর মতন জামাই আমার দরকার নাই। আমি তোরে তালাক দিব। খবরদার যদি কখনো আমার সামনে পড়িস, তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম। হৃদের কথা শুনল না। মায়া রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠল। ফোন কেটে দিল। হৃদের কথা শুনল না মায়া। রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আছড়ে পড়ে। মায়া সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নিবে। মায়ার স্বামীকে নিয়ে ভালোবাসাটা ঝরা পাতার মতন খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্নায় বাঁধ ভাঙল মায়ার। গুমড়ে ওঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল বাকিটা রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখলো।
সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরহে। কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক, আজকের রাতটা তার শান্তিতে কাটবে। সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা ক্ষেপল হৃদের উপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙে ফেলার হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী, আল্লাহ জানে তখন কি করে। হৃদের হুট করে খুব ইচ্ছে হলো জানতে বউ তার পরিচয় পেলে কি করবে। এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচিত হৃদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে হৃদের থেকে। চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনে টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া। সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। মায়ার মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা। জুই অবশ্য এতে বিরক্ত। ও আগে থেকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে, তারপরও ফাঁসল। এখন লোকটা পূর্ব বিবাহিত হতেই পারে, সেটাও অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। হয়তো মায়া লোকটা জীবনে পড়ে এসেছিল। তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে। কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়্যাক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবে আরিফের কানে মায়ের কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে। তাছাড়া মনমরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা, তখন আর রক্ষা নেই দুজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে। রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখ মুখ ফুলে আছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু, থাক আর কষ্ট পাস না বোন। লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদলোকটার কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখে রিজেক্ট করলো। আহারে, আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে। এত সুন্দরী বউ ও তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেললো। আচ্ছা, এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার তো আর চান্স নাই। তাহলে? শ্রেয়ার কথার পৃষ্ঠে জুই বলল, সংসার কি করবি? আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে, শুনল না আমার কথা, মন দিয়ে বসলো। এখন স্বামীর বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক, এখনও ঠিকঠাক পরিচয় জানে না, অথচ ভণ্ড স্বামীর জন্য সারা রাত কেঁদে কুটে সকালে পরীক্ষা খারাপ দিল। আমার তো ইচ্ছে করছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে। পাশ থেকে নাদিয়া বলল, আচ্ছা জুই, থাক না, বেচারি এমনিই কষ্টে আছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুই, শোন না, লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত। বিয়ের ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিষয়টা অ্যাক্সিডেন্টলি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় না, অনেক আইন কানুন মেনে করতে হয়। ঝামেলা আছে, বুঝতে পারছিস? ব্যাপারটা সহজ হবে না। জুই কিছু বলবে তার আগে মায়া ধরাম করে উঠে বসলো। এতক্ষণে দুঃখ গোজানো মুখটা হুট করে শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝি না, বুঝতে চাইও না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দিব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখনেরটা তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্যাকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলো দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব, এত সহজে হার মেনে তাকে ছেড়ে দেব না অন্তত। শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যে বলেছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে, আমি তাকে খুঁজে বের করব। মায়ের কথায় হতভম্ব জুই, শ্রেয়া, নাদিয়া। এইরকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখতে হয়তো কেউ বিশ্বাস করতো না। মায়ের জেদে শ্রেয়া, নাদিয়া হতভম্ব হলেও জুই বেশ রাগে তিলমিলিয়ে ওঠে। মায়ার নিজের জীবন এমন অচেনা একটা মানুষের পিছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবে মানতে নারাজ। তাই জুই সিদ্ধান্ত নিল এবার যেভাবে হোক মায়ের আরও পাগলামো বাড়ার আগে আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এই বিষয়ে কথা বলবে। পরে যা হওয়ার হবে। অন্তত মায়ের পাগলামিকে আর সায় দেওয়া ঠিক হবে না বলেই মনে করল জুই। জুইয়ের ভাবনা চিত্তের মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়া রে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই জামাই পাগল মাইয়া হবি। বাপ রে, জামাইকে না দেখে এত ভালোবাসা যায়, তোরে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না বোন। তাই তো বলি জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সবসময়। ভাই রে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছ্যাঁকা না খাইয়া ব্যাকা হয়ে যাস দামায়ের বিরহে। জুয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজ ব্যাগটা কাঁধে নিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না মায়ার।
কেউ হয়তো মায়ের কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও। সোজা গেট ধরে বাসায় চলে যাবে। আজ কোচিং করতে মন চাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকেলে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া, নাদিয়া দুজনেই তাড়াহুড়ো মায়ের পিছন পিছন ছুটলো। কিন্তু জুই গেল না, কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ের জন্য। মায়ার জেদ কোথায় থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে। সবচেয়ে বড় কথা হলো মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়ের চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেইভাবেই টেবিলের ওপর কপাল ঠেকিয়ে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেটের শব্দে ঘোর কাটল। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতে দেখলো পরিচিত একটা নাম্বার। মন খারাপগুলো যেন তক্ষুনি কোথায় ছুটে পালালো জুইয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় জুই? পরীক্ষা শেষ আপনার? জি শেষ। আমি কলেজেই আছি। রাতে কল দিয়েছিলাম জুই। আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ। আপনি কি রাতে কারোর সাথে কথা বলেছিলেন জুই? রাতে ফোন আলাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগলো না জুইয়ের। কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যা বলল। বাসা থেকে ফোন ছিল, কথা বলছিলাম আমরা। ফোনের ওপাশের লোকটার হয়তো বিশ্বাস হলো না জুইয়ের কথা। অনেকটা অবিশ্বাস্য নিয়ে ফের প্রশ্ন করে বলল, এত রাতে বাসা থেকে ফোন? হুম। মায়ার পেছন পেছন শ্রেয়া, নাদিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়েই বলল, আরে মায়া শোন না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কিছু ভেবেছিস? তোদের তো ফোনে কথা হয়, লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে। মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর করল, না। অধৈর্যের ন্যায় আওড়ালো শ্রেয়া, কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক। যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে এই জীবনে তাকে আমার মুখ দেখতে দিব না। তাছাড়া স্বামীর খোঁজ আমি একা করেছি, সে আমার খোঁজ করেনি। ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন। আমার ফোন করাতে হয়েছে। তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খোঁজ নিব লুকিয়ে, তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হলো শ্রেয়া। আগের নাই বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়ার কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকা থাকেন। তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীর মধ্যে কেউ। নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ের কথার পৃষ্ঠে শ্রেয়া আর কিছু বলার মতন পেল না। নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ের সঙ্গে। কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতেই দেখতে পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ের সমস্যার সমাধান করতে চেয়ে উৎফুল্লতায় বলল, এই মায়া শোন শোন, আমার মনে হয় তোর আসিফ ভাইয়ের থেকে সাহায্য নেওয়া উচিত। উনিও তো ঢাকা থাকেন হৃদ ভাইয়ের সঙ্গে, সব কিছু চেনেনও। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটাও তো হতে পারে আসিফ ভাইদের সাথে তার স্বামীর পূর্ব পরিচয় আছে। তোর স্বামীর নাম বলাতে আসিফ ভাই চিনে ফেললো। শ্রেয়ার কথায় মায়ের কাছে যুক্তিসঙ্গত মনে হলো। মানুষ বলে না, বিপদে পড়লে বাঘ মহিষে এক ঘাটে পানি খায়। মায়ের দশাও তেমন হলো। অসহায় মায়ার স্বামীর খোঁজে খোঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হলো সাহায্যের জন্য। কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল, আসিফ ভাইকে বললে যদি রিস্কে পড়ে যাই। হৃদ খান লোকটা এমনিতেই আমাকে অপছন্দ করে। তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয়। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আবুর কানে ফাঁস করে দেয় তাহলে বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে বিষয়টা উল্টোভাবে দেখ, তুই এমনি রিস্কে আসিস। চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি। উনি রাগী গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কারো পার্সোনাল বিষয়ে ওনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করে চিনি ভাইকে। হৃদ ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না, দেখিস। তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো, ব্যাস। তারপরও যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যা কথাটা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্প করবে, দেখিস। চল এবার। আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে, আগে দেখা করি তারপর সাহায্য চাইবো, চল চল।
মায়া যান্ত্রিকভাবেই মাথা দুলালো। শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তার মাথা পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো। বিষণ্ণ মায়া কোনো রকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছালো আসিফ অব্দি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে গেল হুট করেই। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে। যেহেতু সামনে হৃদ আছে তাই মায়া চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচালো। কিন্তু শ্রেয়া মায়ের ইঙ্গিতটা ভুল বুঝলো। মনে করলো মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইল।